আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 12 ফেব্রুয়ারি, 29 মাঘ, বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিজেপির অভিযোগে বিশেষ সংশোধনে লক্ষাধিক ডিভোটার বাদ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ চলবে, নির্বাচনের পরেই এসআইআর। রাজ্যে এখনো বেদখলে 20 লক্ষ বিঘা জমি, উচ্ছেদে নিয়ম বেঁধে দিল সুপ্রিম কোর্ট। হিমন্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ফের দায়ের হলো মামলা। ডানাসাটাই গৌরবের, বিরোধী মিত্রতা চূড়ান্তের দায়িত্বে ভূপেন বোরা। 6 মাসের মধ্যে বিয়ে করুন, নবনিযুক্ত সরকারি কর্মীদের আহ্বান মুখ্যমন্ত্রীর। বন্দে মাতরম গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে, নির্দেশ কেন্দ্রের। নিলামবাজারে দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত মা ছেলে, পুত্রবধূকে বাঁচাতে গিয়ে আক্রান্ত শাশুড়ি। স্নিপার কুকুর নিয়ে তদন্তে পুলিশ। আসেনি অ্যাডমিট কার্ড, পরীক্ষায় বসতে পারল না 6 পড়ুয়া। বেনজির গাফিলতি গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষের। এবং সর্বশেষ খবরটি হলো, পাথর বোঝাই 2টি লরির বারে ভেঙে পড়ল আনিপুরের সিংলা সেতু, আহত 3। এবারে শুনুন বিস্তারিত খবর। মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের তাণ্ডব নিলামবাজারের বেড়াজাল গ্রামে। দরজা ভেঙে ঘরে ঢুকে দাঁড়ালো অস্ত্রের প্রাণঘাতী হামলায় আক্রান্ত মা ছেলের অবস্থা সঙ্গীন। দুর্বৃত্তের আক্রমণ থেকে পুত্রবধূকে বাঁচাতে আক্রান্ত হলেন শাশুড়িও। যুবতী মেয়েকে দুষ্কৃতীদের কুনজর থেকে বাঁচাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মা। মায়ের আর্তচিৎকার শুনে লাগোয়া কক্ষ থেকে উঠে এসে ছেলে আটকে দিয়েছিল এক দুর্বৃত্তকে। অবস্থা বেগতিক বুঝেই ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আক্রমণ চালিয়ে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় দুর্বৃত্তরা। গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনার তদন্তে নেমেছে নিলামবাজার পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে নিলামবাজারের বেড়াজাল গ্রামে। মঙ্গলবার রাত 1টা নাগাদ নিলামবাজার থানা এলাকার বেড়াজাল গ্রামের মইনুল হকের বসতগৃহে তাণ্ডব চালায় 4 জনের অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী দল। তথ্যমতে 4 জনের দলটি রাতের অন্ধকারে ঘরের মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করতে চাইলে গৃহকর্ত্রী লাইলি বেগম বিষয়টি টের পেয়ে যান এবং তাতে বাধা দেন তিনি। চিৎকার শুনে পাশের ঘরে ছেলে সামাদ উদ্দিন বেরিয়ে এলে দুষ্কৃতীর পরিস্থিতি বেগতিক বুঝে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। দুষ্কৃতীদের এলোপাতাড়ি আক্রমণে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন মা ছেলে ও শাশুড়ি। রাতেই প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে ততক্ষণে শ্রীভূমি সদর হাসপাতালে প্রেরণ করেন এবং তাদের অবস্থা আরও সঙ্গীন হওয়ায় রাতেই তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবরে জানা গেছে, মা লাইলি বেগম এবং ছেলে সামাদ উদ্দিনের অবস্থা অত্যন্ত সংকটজনক থাকায় আপাতত লাইফ সাপোর্টে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তাদের। শাশুড়ি আসারুন্নেসাকেও নিলামবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে নিলামবাজার পুলিশ তদন্ত শুরু করে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে আনা হয় গোয়েন্দা কুকুর। কোনো এক দুর্বৃত্তের ব্যবহৃত মাস্কের সূত্র ধরেই অভিযান চালানো হলেও তাতে কোনো ক্লু উদ্ধার হয়নি বলে জানা গেছে। তবে সংঘটিত ঘটনাটি আদৌ ডাকাতি না অন্য কোনো কিছু রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। পরবর্তী খবরটি হলো, হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ফের মামলা। ফের ঘৃণা বক্তব্যের অভিযোগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে। এবার মামলা দায়ের করেছেন 4 বিশিষ্ট ব্যক্তিত্ব: অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বুদ্ধিজীবী ডক্টর হীরেন গুহাই, প্রাক্তন ডিজিপি হরে কৃষ্ণ ডেকা, নর্থ ইস্ট নাওয়ের প্রধান সম্পাদক পরেশ চন্দ্র মালাকার এবং সিনিয়র আইনজীবী শান্তনু বরঠাকুর। তারা এ বিষয়ে সুপ্রিম কোর্টের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট পিটিশনে তারা উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার ঘৃণ্য এবং প্ররোচনামূলক বক্তব্য রাখছেন। এতে আসামে বসবাসকারী বঙ্গীয় মূলের মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, সামাজিক ও অর্থনৈতিক বয়কট এবং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। পিটিশনে বলা হয়েছে, জনসভা, সংবাদ মাধ্যমে বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী ধর্ম, ভাষা, জন্মস্থান ও বাসস্থানের ভিত্তিতে বিদ্বেষ ছড়িয়েছেন। রিট পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রী মিয়া ও বাংলাদেশি শব্দকে
অবমাননাকরভাবে ব্যবহার করেছেন এবং মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনবি আড়ারিয়ার বেঞ্চে এই রিট পিটিশন উত্থাপিত করা হয়। প্রধান বিচারপতি মন্তব্য করেন, নির্বাচনের সময় রাজনৈতিক লড়াই প্রায়ই সুপ্রিম কোর্টে এসে পড়ে, আমরা দেখব। পরবর্তী খবরটি হলো, রাজ্যে এখনও বেদখলে 20 লক্ষ বিঘা জমি, উচ্ছেদে নিয়ম বেঁধে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে এখনও 20 লক্ষ বিঘা জমি বেদখল রয়েছে, অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। বুধবার কড়া ভাষায় একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, রাজ্যে চলতি উচ্ছেদ অভিযানের অঙ্গ হিসেবেই শ্রীভূমি জেলায় মঙ্গলবার সরকারি এবং বন বিভাগের জমিতে উচ্ছেদ চালানো হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 26 থেকে 27 লক্ষ বিঘা ভূমি বেদখলকারীদের কবলে রয়েছে। তবে খিলঞ্জিয়া সম্প্রদায়ের যোগ্য মানুষদের জমির অধিকার দেওয়ায় বেদখলে থাকা জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। খিলঞ্জিয়াদের জমির পাট্টা দেওয়া হয়েছে, উপজাতি লোকেরাও জমির পাট্টা পাবেন। এর ফলে বেদখলে থাকা জমির পরিমাণ কমে হয়েছে প্রায় 20 লক্ষ বিঘা। এতে উচ্ছেদ অভিযানের পরিমাণও কমেছে। মুখ্যমন্ত্রী জানার, নির্ধারিত বিধি অনুযায়ী বিশেষ করে বনভূমিতে বেদখলকারী এবং খিলঞ্জিয়া ও উপজাতিদের মধ্যে পার্থক্য টানা হয়েছে। উল্লেখ্য, গোলাঘাট জেলার দয়াং রিজার্ভ ফরেস্ট এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার আসাম সরকারকে অনুমতি দিয়েছে। তবে যে কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালানোর আগে মানুষের সুরক্ষা নিশ্চিত করতেও বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বনাঞ্চল হচ্ছে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে অন্যতম। শীর্ষ আদালত বলেছে, বনভূমির বেদখল দেশে পরিবেশ সুরক্ষায় ভয়াবহ চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বলেছে, রাজ্য সরকারের গঠন করা কমিটি অবৈধ দখলদারদের নোটিশ দিতে পারবে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণের আগে সংশ্লিষ্ট জমিতে বসবাসকারীরা কেন ওই জমিতে বাস করেছেন এর ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিতে হবে তাদের। পরবর্তী খবরটি হলো, বিধানসভা ভোটের আগে আসাম কংগ্রেসে বড় দায়িত্ব পরিবর্তন ঘটেছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সূত্রে জানা গেছে, লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈকে জোট সমন্বয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই ভূমিকা দেওয়া হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরাকে। এই সিদ্ধান্ত আসামের বিরোধী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের প্রচেষ্টা চলাকালীন সময়ে। দলীয় সূত্রে জানা গেছে, গগৈকে আনুষ্ঠানিকভাবে জোট আলোচনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন ভূপেন বোরা এই আলোচনার নেতৃত্ব দেবেন। রাইজর দলের প্রধান ও শিবসাগরের বিধায়ক অখিল গগৈ এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ভূপেন বোরা রাজনৈতিকভাবে গৌরব গগৈর চেয়ে বেশি বাস্তববাদী। তার এই মন্তব্যকে রাজনৈতিক মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে এবং তা কংগ্রেসের অভ্যন্তরীণ পুনর্গঠনের জল্পনা আরও বাড়িয়েছে। অন্যদিকে আসাম জাতীয় পরিষদ সভাপতি লুরিনজ্যোতি গগৈ জোট আলোচনার বিলম্বে অসন্তোষ প্রকাশ করেছেন এবং 1 সপ্তাহের মধ্যে স্পষ্টতা আনার সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কংগ্রেস গৌরব গগৈ ও ভূপেন বোরার মধ্যে কোনো দ্বন্দ্বের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এপিসিসি মুখপাত্র রিতম সিংহ বলেন, অখিল গগৈ ব্যঙ্গ করছেন এবং জোট আলোচনায় কঠিন দর কষাকষি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু ভূপেন বোরা সরাসরি এই ভূমিকার সঙ্গে যুক্ত কমিটির চেয়ারম্যান ছিলেন, তাই তাকে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক। পরবর্তী খবরটি হল, বিজেপির অভিযোগেই বিশেষ সংশোধনে লক্ষাধিক ডিপুটার বাদ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ চলবে, নির্বাচনের পরই এসআইআর। রাজ্যের বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে লক্ষাধিক ডিপুটারের নাম মুছে ফেলা হয়েছে। বুধবার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন লোকসেবা ভবনে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কর্মীরা সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা অভিযোগ দায়ের করার পাশাপাশি বুথ লেভেল অফিসারদের বোঝাতে সক্ষম হয়েছেন যে ভোটার তালিকায় অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়া হুমকি ও ভয় দেখানো সত্ত্বেও সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ সংশোধন প্রক্রিয়ায় লক্ষাধিক সন্দেহজনক ভোটার বাদ পড়েছে। এটি কেবল শুরু। বিশেষ নিবিড় সংশোধন হলে আরও অনেকের নাম বাদ যাবে।
মুখ্যমন্ত্রী জানান, এই মুছে ফেলা নামগুলো মূলত বাংলাদেশ থেকে আসা কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ভোটার তালিকা শুদ্ধ করার প্রচেষ্টার অংশ। সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশি মুসলিম অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে অসমীয়া ভোটারদের উপর এর কোনো প্রভাব পড়বে না এবং প্রকৃত নাগরিকদের চিন্তার কোনো কারণ নেই। হিমন্ত বিশ্ব শর্মা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর আসামে এসআইআর প্রক্রিয়া শুরু হবে এবং তা হবে ব্যাপক ও সঠিকভাবে সম্পন্ন। তিনি আরও জানান, তিনি নির্বাচন কমিশনকে আগেই এসআইআর শুরু করার অনুরোধ করেছিলেন, কিন্তু জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ না হওয়ায় কমিশন তা নাকচ করে। এর আগে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে আসামে বিশেষ সংশোধন প্রক্রিয়ায় 4 থেকে 5 লক্ষ সন্দেহভাজন ভোটারের নাম বাদ পড়তে পারে। নির্বাচন কমিশন মঙ্গলবার আসামের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে 2025 সালের 27 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকার তুলনায় 2,43,485 জন ভোটারের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 2.49 কোটি, যা খসড়া তালিকার 2.52 কোটি থেকে 0.97% কম। পরবর্তী খবরটি হল, জাতীয় স্তোত্র বন্দে মাতরমের মর্যাদা আরও সুসংহত করতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই এবার থেকে সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র পরিবেশনের সময় সকলকে উঠে দাঁড়াতে হবে। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানে নির্দিষ্ট কিছু সময় বন্দে মাতরম পরিবেশন বাধ্যতামূলক করা হলো। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বন্দে মাতরমের 6টি স্তবক মোট 190 সেকেন্ড বা 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে। জাতীয় পতাকা উত্তোলনের সময়, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময়, রাষ্ট্রপতির ভাষণের আগে ও পরে, রাজ্যপাল ও উপরাজ্যপালের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে, নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠান এবং কুচকাওয়াজের সময় জাতীয় স্তোত্র পরিবেশন বাধ্যতামূলক হবে। কেন্দ্র জানিয়েছে, যেসব সরকারি অনুষ্ঠানে ইতিমধ্যেই জাতীয় সঙ্গীত পরিবেশনের রীতি রয়েছে, সেসব ক্ষেত্রেও জনগণমনের আগে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করতে হবে। ওই সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে সমবেত কণ্ঠে গাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলগুলিতে সকালবেলার প্রার্থনা সভা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে সমবেত কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পড়ুয়াদের মধ্যে জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত ও জাতির পতাকার প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধির লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মসূচি না হলেও মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত কোনো অনুষ্ঠানেও এটি পরিবেশন করা যেতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, অ্যাডমিট কার্ড না আসায় পরীক্ষায় বসতে পারলেন না কয়েকজন পরীক্ষার্থী। বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এমনই এক ঘটনা সামনে এলো কাঠিগোড়ায়। পরীক্ষায় বসতে না পেরে এক ছাত্রীকে হাউ হাউ করে কাঁদতেও দেখা গেছে। গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি নামের তথাকথিত এক বেসরকারি স্কুলে ঘটেছে এই অদ্ভুত কাণ্ড। বুধবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় বসতে রেজিস্ট্রেশন কার্ড হাতে নিয়ে গণিরগ্রাম পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় তারিণীপুরের গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি নামের তথাকথিত এক বেসরকারি স্কুলের এক ছাত্রী, কিন্তু তার কাছে ছিল না অ্যাডমিট কার্ড। ফলে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসা যাবে না বলে জানিয়ে দেন দায়িত্বপ্রাপ্তরা। ফলে পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্রী ও তার মা। একজন পরীক্ষার্থীকে প্রকাশ্যে এভাবে কাঁদতে দেখে জড়ো হন লোকজন। পরে সে জানায়, তারিণীপুরের গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী সে। তথাকথিত ওই বেসরকারি স্কুলে 2 বছর পড়াশোনা করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড থাকলেও নেই অ্যাডমিট কার্ড। কদিন আগে অ্যাডমিট কার্ডের জন্য স্কুলের অধ্যক্ষ নাহিম আহমেদ চৌধুরীকে চাপ দিলেও নানা বাহানা করেন তিনি। ফলে রেজিস্ট্রেশন কার্ড নিয়েই পরীক্ষায় বসতে চলে আসে সেন্টার স্কুলে। কিন্তু কর্তৃপক্ষ তাকে বিনা অ্যাডমিট কার্ডে পরীক্ষায় বসার সুযোগ দেননি। ওই ছাত্রী জানায়, সে একা নয়, তথাকথিত ওই বেসরকারি স্কুলের আরও 5 জন ছাত্রছাত্রীরও একই অবস্থা হয়েছে। অ্যাডমিট কার্ড আসেনি তাদেরও। ফলে অধ্যক্ষের গাফিলতিতে ওই স্কুলের 6 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না বলে জানায় ওই ছাত্রী। তার অভিযোগ, শুধু অ্যাডমিট কার্ডের জন্য তার কাছ থেকে 3,000 নিয়েছিলেন ওই অধ্যক্ষ। এছাড়া গত 2 বছরে প্রায় 50,000 টাকা নিয়েছেন।
ওই ছাত্রী জানায় অ্যাডমিট কার্ড না আসায় চাপ দেওয়ার পর তাদের নানা প্রলোভনও দিয়েছিলেন অধ্যক্ষ। অন্য পরীক্ষায় বসিয়ে পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দিয়েছিলেন। গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি নামের ওই স্কুলের অধ্যক্ষর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঙ্কারও দিয়েছেন ওই ছাত্রীর অভিভাবক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।